হালি শহর নামটা শুনলেই প্রথমেই মনে পড়ে রামপ্রসাদের ভিটে। কিন্তু শুধু সাধক কবি রামপ্রসাদ নন, গঙ্গা নদীর পাশে এই ছোট্ট সুন্দর শহরটাতে জন্মগ্রহণ করেছিলেন ও বসবাস করতেন বহু গুণী শিল্পী ও জ্ঞানী মানুষজন, যেমন রানী রাসমণি, স্বামী নিগমানন্দ, শ্রী মুক্তেশ্বর মহারাজ, শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী সহ আরও অনেকে। তাই আজ আমরা ঘুরে দেখব এই হালি শহরের সেরা 10টি দর্শনীয় স্থান, আর জেনে নেব কিভাবে আসবেন এখানে, কিভাবেই বা খুব কম খরচে খুব কম সময়ের মধ্যে ঘুরে দেখবেন সবকটি জায়গা, মন্দির খোলা ও বন্ধের সময়, ভোগ প্রসাদের মূল্য সহ আরও অনেক খুঁটিনাটি তথ্য। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, খুব স্পেশাল একটা ভিডিওতে সবাইকে স্বাগত। হালি শহর যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো ট্রেন। শিয়ালদা থেকে শান্তিপুর, কল্যাণী, গেদে, রানাঘাটের মতন বহু লোকাল ট্রেন আছে এই হালি শহর আসার। সময় লাগবে ওই 1 ঘন্টার মতন এবং ভাড়া মাত্র 10 টাকা। আর যারা হাওড়া থেকে আসতে চাও তারা ট্রেনে করে প্রথমে চলে এসো ব্যান্ডেল, তারপর সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আসতে হবে নৈহাটি জংশন, আর নৈহাটির পরের স্টেশনই হলো এই হালি শহর। এবার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা 2-3 মিনিট হাঁটলেই পেয়ে যাবে অটো আর টোটো স্ট্যান্ড। অটো চলা শুরু করলেই আপনাকে স্বাগত জানাবে হালি শহর পৌরসভার এই বড় একটা গেট বা তোরণ। মাত্র 10 টাকার বিনিময়ে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই তেমাথা মোড়ে। এখানেই পেয়ে যাবে আজকে আমাদের প্রথম গন্তব্য সিদ্ধেশ্বরী কালী মন্দির। খুবই জাগ্রত এই মন্দির দেখেই আজকে আমরা হালি শহর ভ্রমণ শুরু করব। চলো ভেতরে ঢোকা যাক। ঢুকেই ডান দিকে পড়বে একটা নাট মন্দির ও পাশে বহু প্রাচীন একটি বটবৃক্ষ। তার পাশেই মা সিদ্ধেশ্বরীর মন্দির। মা সিদ্ধেশ্বরীরা হলেন 3 বোন। বড় বোন হলেন মা জগদেশ্বরী, যেটা কিনা রামপ্রসাদের ভিটে, আমরা যাব একটু বাদেই। আর মেজ বোন হলেন এই মা সিদ্ধেশ্বরী, আর ছোট বোন হলেন মা শ্যামা সুন্দরী। শুধুমাত্র প্রতি অমাবস্যাতে এখানে ভোগ খাওয়ানো হয়। অমাবস্যার আগের দিন থেকে অমাবস্যার দিন সকাল 10টা অবধি এখানে ভোগের কুপন দেওয়া হয়। মাত্র 60 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারেন এই কুপন। রাখি পূর্ণিমার দিন এখানে খুব বড় করে উৎসব পালন করা হয়। মন্দিরের পাশেই গঙ্গার ঘাট। কথিত আছে একবার এক ভদ্রমহিলা ভোরবেলায় এই গঙ্গার ঘাটে এসেছিলেন বাসন মাজতে। তখন ওখানে স্নান করতে আসা এক ভদ্রলোক ওনাকে জিজ্ঞাসা করেন, আপনি যে এখানে বাসন মাজতে এসছেন, ঘাটটা তো নোংরা হয়ে যাবে। তখন ওই ভদ্রমহিলাটি বলেন যে কিচ্ছু হবে না বাবা, আমি বাসন মাজা হয়ে গেলেই চলে যাব। এবং ঠিক তারপরেই লোকটি জলে নেমে পিছন ঘুরে দেখেন মহিলাটি অদৃশ্য হয়ে গেছেন। এর থেকেই বোঝা যায় সেদিন স্বয়ং মা সিদ্ধেশ্বরী ওই গঙ্গার ঘাটে এসেছিলেন। সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বেরিয়ে বাঁ দিক দিয়ে হাঁটা শুরু করুন। মাত্র 3-4 মিনিট হাঁটলেই রাস্তার বাঁ দিকে পড়বে এই পুষণ আশ্রম। বাইরে থেকে দেখে গেট বন্ধ আছে মনে হলেও এই অপূর্ব সুন্দর আশ্রম খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 8টা অবধি। শুধুমাত্র রবিবারটা বন্ধ থাকে। হালি শহর আসলে এই আশ্রমটি একদম মিস করবেন না, কারণ দেখার পর এই পরিবেশ স্মৃতি হয়ে থাকবে বহু বছর। কুষণজি নৈনিতালের একজন মহাপুরুষ ছিলেন। এখানেই তিনি দেহত্যাগ করেন। উপাসনা গৃহটি পুরোটাই মাটির তৈরি, তাই প্রচন্ড গরমকালেও ঘরটি ঠান্ডা থাকে বেশ ভালোই। অপূর্ব সুন্দর শান্ত নির্মল এই পরিবেশে আসলে আপনার মন শান্ত হতে বাধ্য। এই আশ্রমের ডিটেলস ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, নিশ্চয়ই বড় করে ভিডিও বানাবো। কুষণ আশ্রম থেকে বেরিয়ে আবার রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটতে শুরু করুন। মাত্র 2-3 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন হালিশহর মিউনিসিপ্যালিটির ঠিক উল্টো দিকে
এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক বা ক্রেগ পার্ক। এই পার্কের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, তবে সাইকেল বা বাইক পার্কিং করতে গেলে দিতে হবে যথাক্রমে 5 টাকা ও 10 টাকা। এই পার্কের টাইমিং সকাল 6টা থেকে 8টা অবধি এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি। হুগলি নদীর ধারে ঠান্ডা হাওয়া খেতে খেতে এই সুন্দর সাজানো গোছানো পার্কটিতে কিছুক্ষণ বসতে ভালোই লাগবে। আরো একটা ভালো ব্যাপার হলো এখানে কিন্তু বাইরের খাবার নিয়ে প্রবেশ করাই যায়, জায়গাটা নোংরা না করলেই হলো। বসবার অনেক জায়গা তো আছেই, সাথে বাচ্চাদের দোলনা, স্লিপ, ঢেকুচকুচও চোখে পড়ল। টুকিটাকি খাওয়ার জন্য একটা কফি শপও আছে দেখলাম। এই পার্কের পাশেই আছে সেলফি পয়েন্ট আই লাভ হালিশহর লেখাটি। ক্রেগ পার্ক থেকে বেরিয়ে আবার বাঁদিকে মাত্র 4-5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন রামপ্রসাদ স্নানের ঘাট। হালিশহরের সব থেকে জনপ্রিয় এই ঘাটটিতে ঢুকেই বাঁদিকে পাবেন একটা ছোট্ট শিব মন্দির, আর ডান দিকের দেওয়াল জুড়েই পেন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সাধক রামপ্রসাদের সারা জীবনের বহু উল্লেখিত ঘটনা। সাধক রামপ্রসাদ 1786 সালে শেষবারের মতো মা কালীর পুজো করে মাতৃমূর্তি সহকারে এই স্নানের ঘাটে ভাগীরথীর বক্ষে বিলীন হয়ে যান। রামপ্রসাদ স্নানের ঘাটের ঠিক উল্টো দিকেই হালিশহর হাই স্কুল এবং হালিশহর পুলিশ স্টেশন। এর ঠিক মাঝখানের রাস্তাটা হলো শিবের গলি। এই শিবের গলি দিয়ে মাত্র 5-6 মিনিট হাঁটলেই পড়বে রামপ্রসাদের ভিটে। তবে এই শিবের গলি দিয়ে যেতে যেতে এই রাস্তার বাঁদিকে পড়বে এই জোড়া শিব মন্দির। আরো 2-4 পা এগোলেই রাস্তার ডান দিকে পড়বে বাবা বুড়ো শিবের মন্দির। মন্দিরটি দেখতে ছোট হলেও এই মন্দিরের বয়স কিন্তু প্রায় 350 বছর। এবার চলে এসেছি রামপ্রসাদ ভিটার সামনে। মেন গেটের উল্টো দিকে এখানে রং তুলির মাধ্যমে সাধকের পুজো করা, গান লেখা, কন্যা রূপে মাতৃদর্শন ও গঙ্গার বক্ষে সলিল সমাধি দেখানো হয়েছে। এবং তার পাশেই ছোট রাস্তায় রয়েছে অনেকগুলো দোকান পুজো সামগ্রী কেনার। এই রামপ্রসাদের ভিটে খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 8:30 অবধি। সাধক রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন 1720 সালে এই হালিশহরেই। রামপ্রসাদের ছিল 2 মেয়ে ও 1 ছেলে। উনি মা কালীর দর্শন পান ছোট মেয়ে রূপে, তাই তার বড় মেয়ে জগদেশ্বরীর নাম অনুসারেই কালী মায়ের নাম হয় মা জগদেশ্বরী। ভিতরে ঢুকে ফটো তোলা একদমই নিষেধ, তাই তোমাদের বাইরে থেকেই একটু দেখিয়ে দিচ্ছি মা জগদেশ্বরীকে। এই যে পঞ্চবটী গাছটি দেখছো, এটার বয়স প্রায় 450 বছর। এখানে বসেই সাধক রামপ্রসাদ মায়ের সাধনা করতেন। ভোগ গ্রহণের সময় ডান দিকের এই হল ঘরটি খুলে দেওয়া হয়। এর পাশেই আছে সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষ। ভিতরে ঢোকা বারণ হলেও জানলা দিয়ে ভিতরটা ভালোই দেখা যায়। পাশে একটা শিব মন্দিরও আছে দেখলাম।
রাজা কৃষ্ণচন্দ্রের সেরেস্তায় সাধক রামপ্রসাদ হিসাব পরিচালনার দায়িত্বে ছিলেন, কিন্তু হিসাবের খাতায় হিসাব না করে লিখতেন বহু গান, এবং এই গান রাজা কৃষ্ণচন্দ্রের এতটাই ভালো লেগেছিল যে তিনি সাধক রামপ্রসাদকে 20 একর জমি দান করেন। মেন মন্দিরের পাশে একটা দারুণ বাগান ও একটা বাঁধানো পুকুর দেখতে দেখতে এখানকার ভোগ প্রসাদ সম্পর্কে তোমাদের কিছু কথা বলে দিই। এখানে ভোগ প্রসাদের কুপন কাটতে হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে। কুপন মূল্য 60 টাকা করে। আর হ্যাঁ, এখানে একটি মালসায় করে ভোগ প্রসাদ দেওয়া হয়, অন্ন পরিবেশন করে খাওয়ানো হয় না কিন্তু। রামপ্রসাদের ভিটে থেকে বেরিয়ে নিগমানন্দ আশ্রম যাওয়ার পথে পড়বে এই হালিশহর মিউনিসিপ্যাল ট্যুরিস্ট লজ। কম খরচে কেউ যদি হালিশহরের বুকে থাকতে চাও তাহলে এই লজটি কিন্তু বেশ ভালো একটা অপশন। বুকিং নম্বর আর রুমের রেন্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও। আর হ্যাঁ, এই লজের ঠিক পেছনে একটা পিকনিক স্পটও আছে। রামপ্রসাদের ভিটে থেকে 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই নিগমানন্দ আশ্রমে। হেঁটে আসলে লাগবে 10 মিনিটের মতন। আশ্রম চত্বরটা কিন্তু বেশ ভালোই বড়, অনেকগুলো মন্দিরও আছে। চলো এক এক করে একটু দেখে নিই। আশ্রমে ঢুকেই ডান দিকে পড়বে বিনামূল্যে জুতো রাখার জায়গা। স্বামী নিগমানন্দ ছিলেন ভারতের একজন সদ্গুরু সাধক। তিনি সমগ্র শাক্ত বৈষ্ণবদের মধ্যে মিলন ঘটিয়েছিলেন। তিনি এক ব্রাহ্মণ পরিবারে নদিয়া জেলার একটা ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এখন সেটা বাংলাদেশে অবস্থিত। তিনি ছিলেন পূর্ব ভারতের একজন হিন্দু যোগী ও আধ্যাত্মিক নেতা। তার অনুগামীরা বিশ্বাস করেন যে 4টি ভিন্ন ধর্মের সাধনায়, যেমন তন্ত্র, যোগ, প্রেম ও জ্ঞানে তিনি সিদ্ধি লাভ করেন। উপাসনা গৃহটা বেশ বড় ও মনোরম। ঘরের চারিদিকে আছে ধর্মগুরু, মহারাজ, গুরুদেব ও বিভিন্ন সাধকদের ছবি। ধ্যান বা উপাসনা করার সময় এই কক্ষে কথা বলা কিন্তু একদমই নিষেধ। উপাসনা গৃহের পাশেই দেখতে পেলাম একটি সাদা শিবলিঙ্গ, যা কিনা চট করে অন্য কোথাও চোখে পড়ে না। বলা হয়নি, হালিশহরের এই সবকটি জায়গা আপনারা টোটো বা অটো রিজার্ভ করেও ঘুরতে পারেন। সেক্ষেত্রে খরচ পড়বে মোটামুটি 500 টাকার আশেপাশে। চলো এবার গঙ্গার দিকটা যাই। প্রথমেই সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলায়। অপূর্ব জায়গা। এখান থেকে ভাগীরথী নদী ও আশ্রম প্রাঙ্গণটা দেখতে দারুণ লাগে। আশ্রম চত্বরটা কিন্তু বেশ ভালোই বড়। সব দিকটা ভালো করে ঘুরে দেখার জন্য কিন্তু অবশ্যই একটু হাতে টাইম নিয়ে আসতে হবে। আর কুশন আশ্রমের মতন এই নিগমানন্দ আশ্রমেরও যদি পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই আশ্রমে ভোগ খেতে হলে চলে আসতে হবে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কুপন সংগ্রহ করার জন্য। আর আসতে যদি দেরি হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে একটু কথা বলে নেবেন। কুপন মূল্য মাত্র 50 টাকা, আর ভোগ খাওয়ানো হয় 1:45 নাগাদ। হালিশহরের সব দর্শনীয় স্থানগুলি দুপুর 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, তারপর খোলে আবার সেই 3:30-4টের পর। তাই চেষ্টা করুন সকাল সকাল আসার। আশ্রমের চারিদিকটা ভালো করে ঘুরে আবার বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে। নিগমানন্দ আশ্রম থেকে বেরিয়ে বাঁদিকে সোজা 5-6 মিনিট মতো হাঁটলেই পেয়ে যাবে চৈতন্য ডোবা মন্দির। টোটো করে আসলে লাগবে 10 টাকা মাথা পিছু। চৈতন্য ডোবা বাস স্ট্যান্ডের পাশের গলি দিয়ে
কয়েক পা হাঁটলেই মহাপ্রভুর মন্দির। এটা হলো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রী ঈশ্বরপুরীর জন্মভিটে। গুরুদেবের দেহত্যাগের খবর পেয়ে মহাপ্রভু এখানে আসেন ও মাটিতে কাঁদতে কাঁদতে আছড়ে পড়েন। তারপর নিজের উত্তরীয়র মধ্যে একতাল মাটি বেঁধে নেন এবং সেই মাটি দিয়ে রোজ তিনি তিলক আঁকতেন ও এক টুকরো করে মুখে দিতেন। চৈতন্যদেবকে দেখতে হাজার হাজার ভক্তরা জড়ো হতেন এবং তারাও ওনাকে অনুসরণ করে এখান থেকে মাটি সংগ্রহ করা শুরু করেন এবং ধীরে ধীরে ছোট গর্ত আরো গভীর হয়ে ডোবার রূপ নেয়। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নিজের হাতেই এটি খোদিত হয়েছিল বলে এর নাম হয় চৈতন্য ডোবা। ইনিই হচ্ছেন শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী। আচ্ছা, তোমরা কি জানো পৃথিবীর একমাত্র চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম কলকাতায় অবস্থিত? এক কথায় দারুণ সেই মিউজিয়ামে আমরাও গেছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, অবশ্যই দেখার অনুরোধ রইল। আমরা হালিশহর শহরটার মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি, তবে আমাদের ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি। এই চৈতন্যডোবা বাস স্ট্যান্ড থেকে টোটো করে 15 থেকে 20 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমাদের আজ শেষ গন্তব্যে, রানী রাসমণি ঘাট ও মন্দিরে। টোটো এসে দাঁড়াবে এরকম বড় খোলা একটা প্রাঙ্গণের সামনে। 28 সেপ্টেম্বর 1793 সালে রানী রাসমণি এই হালি শহরেই জন্মগ্রহণ করেন। মাত্র 11 বছর বয়সেই ওনার বিবাহ হয়। মন্দিরের পাশেই আছে গঙ্গার ঘাট। ওই ঘাটটি ছিল তার স্নানের ঘাট। প্রতি বছর 1 জানুয়ারি এখানে বিশাল বড় করে কল্পতরু উৎসব পালন করা হয়। হাজার হাজার মানুষের সমাগম হয় ওই উৎসবে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত রানী রাসমণির তৈরি এই মন্দির খোলা থাকে ভোর 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে, কুপন মূল্য 100 টাকা করে, এবং ভোগ খাওয়ানো হয় দুপুর 12:30 থেকে 1টার মধ্যে। প্রায় সন্ধে হয়ে যাওয়ায় এবং কারেন্ট অফ হয়ে যাওয়ার জন্য তোমাদের এই মাতৃ বিগ্রহটা দর্শন করাতে পারলাম না। মেন মন্দির কক্ষের পাশেই একটা শিব মন্দিরও চোখে পড়ল। চলো এবার একটু রানী রাসমণি ঘাটটা থেকে ঘুরে আসি। এই ঘাটটা কিন্তু খুবই ফেমাস। বিকেলের পর থেকেই বহু মানুষ এখানে আসে গঙ্গার হাওয়া খেতে আর আড্ডা মারতে, আর সাথে ফুচকা তো আছেই। ও হ্যাঁ, বলা হয়নি, এই মন্দির থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটা পথে শুরু হয়ে যাচ্ছে ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম। খুবই সস্তায় মাত্র 10 টাকায় 10টা ফুচকা ট্রাই করতে ভুলো না কিন্তু। নর্মাল জল ফুচকা ছাড়াও এখানে বহু রকমের ফুচকা আছে, যেগুলো কিনা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আর হ্যাঁ, এই রানী রাসমণি ঘাট থেকে সবচেয়ে কাছের স্টেশন হলো কাঁচরাপাড়া। টোটো ভাড়া মাথাপিছু 20 টাকা। ফেরার সময় তোমরা হালিশহর স্টেশনে না গিয়ে এই কাঁচরাপাড়া স্টেশন থেকে ট্রেন ধরলে সুবিধা হবে। তা দেখে কেমন লাগলো আজকের এই দারুণ হালিশহর ভ্রমণ, কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।